স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিনিয়রদের পর এবার এশিয়ান কাপ বাছাই পর্বে জুনিয়র বাঘিনীদের দাপট, যেখানে লাওসকে 3-1 গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। ভিয়েন্তিয়ানে লাল সবুজের দাপটের দিনে জোড়া গোল করেছেন সাগরিকা। আরেকটি গোল আসে মুনকি আক্তারের পা থেকে। পার্থ বণিকের ম্যাচ রিপোর্ট। প্রথমে ইয়াঙ্গুন, এরপর ঢাকা, আর এবার ভিয়েন্তিয়ানেও একই দৃশ্য। বাঘিনীদের গর্জনে ফুটবলে বাংলাদেশের আরও এক সাফল্য, এক একটা গোল আর গ্যালারি জুড়ে বাংলাদেশি সমর্থকদের উল্লাস। সাগরিকাদের অল আউট অ্যাটাকে ঘরের মাঠে লাওসের হাঁসফাঁস। র্যাঙ্কিংয়ে 21 ধাপে এগিয়ে থাকা লাওসকে হারিয়ে পিটার বাটলাররা আবারও দেখিয়ে দিল এশিয়ান লেভেলে নিজেদের শক্তি। ভিয়েন্তিয়ানে মূল পর্বের টার্গেট মাথায় গেঁথে মাঠে নামে বাংলাদেশ। হাস্যোজ্জ্বল লাওস তখন ঘুণাক্ষরেও জানত না কি অপেক্ষা করছে তাদের জন্য। ম্যাচ শুরু হতেই আফিদা সাগরিকাদের হাইলাইন ডিফেন্স, লং বল গেম আর লং রেঞ্জ গোল অ্যাটেম্পটে দিশাহারা হয়ে পড়ে স্বাগতিকরা। 14 মিনিটে সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা, কিন্তু লাওস কিপার তংসাও মোদকে একা পেয়েও সেই গোলের চান্স হাতছাড়া করেন। তবে হাইলাইন ডিফেন্সের কুফলও এদিন টের পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। 17 মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেঙে ফাঁকায় বল পেয়ে যান লাওস মিডফিল্ডার ভ্যান ভালি, কিন্তু কিপার স্বর্ণার দৃঢ়তায় বিপদ এড়ায় বাংলাদেশ। অবশেষে 36 মিনিটে ডেডলক ভাঙে। শান্তি মার্ডির কর্নার থেকে পাওয়া বলে হেড করে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন সাগরিকা। 42 মিনিটে স্কোর হতে পারত দ্বিগুণ, কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেওয়া শিখার শট বারে লেগে ফিরলে 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। 58 মিনিটে স্কোর লাইন 2-0 করেন মুনকি। দারুণ গোলে বাংলাদেশকে আরও একবার উল্লাসে মাতান। তবে এদিন অল অ্যাটাক ফুটবল খেলতে গিয়ে ভুলের মাসুলও গুনতে হয় বাঘিনীদের। দারুণ ক্ষিপ্রতায় বাংলাদেশের ডিফেন্স ভেদ করে লাওসকে ফার্স্ট গোল এনে দেন ওদের ফরওয়ার্ড আন্নাকেও অনসি। গোল হজম করলেও অঘটন ঘটতে দেয়নি বাংলাদেশ। উল্টো ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাগরিকা, তাও 3-1 ব্যবধানে। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শুক্রবার, যেদিন দুপুর 3টায় আফিদারা মাঠে নামবে ইস্ট তিমুরের বিপক্ষে। পার্থ বণিক, 71। হংকং, শ্রীলঙ্কা আর আফগানিস্তান সাবধান, মাঠে নেমে পড়েছে টাইগাররা। এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রতিপক্ষদের উড়িয়ে দিতে মাথার ঘাম পায়ে ফেলছে ইমন শামীম জাকেররা। ক্রিকেটাররা জানে সেপ্টেম্বরে আরব আমিরাতে তাপমাত্রা থাকবে চরম গরম। ওই কন্ডিশনের স্কিলের সাথে পরীক্ষাটা হবে ফিটনেসেরও। বুধবার মিরপুরে ফিটনেস ট্রেনিং কেমন ছিল তাই জানাচ্ছেন সাইফুল রূপক। ফিনিশার শামীম এন্টারটেইনার, 4 ছক্কায় সবাইকে মন্ত্রমুগ্ধ করা পাওয়ার হিটার। প্র্যাকটিসেও সতীর্থদের আনন্দ দেন, মাতিয়ে রাখেন। দ্য রিয়েল টিম ম্যান। অনেকেই বলে যে যত ফিট 22 গজে তত হিট। লক্ষ্য এশিয়া কাপ রাঙানো। মাঠের অনুশীলনে ফিরেছেন টি-20 ক্রিকেটাররা। লঙ্কায় সিরিজ জয়, পাকিস্তানকে এই মাঠে নাস্তানাবুদ। টানা খেলা আর জোড়া সাফল্যের পর 12 দিনের ছুটি শেষে ফিটনেস ট্রেনিংয়ে টাইগাররা। ট্রেনার নাথান কেলির ক্লাসে ঘাম ঝরিয়ে ক্লান্ত ওরা। বড় অ্যাসাইনমেন্টের আগে সবাইকে আরও ফিট করার মিশনে টাইগার টিম ম্যানেজমেন্ট। যদিও প্রথম দিনের ট্রেনিংয়ে দেখা যায়নি কাপ্তান লিটন সহ তাসকিন, মিরাজ, হৃদয় ও রিশাদকে শান্ত আর সৌম্য স্পটলাইটে। গুঞ্জন আছে নাইম শেখের জায়গায় টি-20 স্কোয়াডে ফিরতে পারেন সৌম্য কিংবা শান্তর মধ্যে যে কেউ। মিরপুরের শেরেবাংলায় সপ্তাহখানেক চলবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং। ছুটি কাটিয়ে কোচিং ইউনিটের সদস্যরা ফিরলে 11 কিংবা 12 আগস্টের দিকে শুরু হতে পারে ব্যাট বলের অনুশীলন। চলতি বছরে টি-20তে ছক্কার সেঞ্চুরি হাঁকিয়েছে টিম বাংলাদেশ। ইমন, তামিম, শামীম, জাকেরদের আরও ঝানু করতেই 10 আগস্ট ঢাকায় আসছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। 3 সপ্তাহের চুক্তি। নিশ্চিত করেই বলা যায় উডের দীক্ষা নিতে মুখিয়ে টাইগার উইলোবাজরা। একটু ফাইন টিউনিং হয়তো বাংলার ব্যাটারদের এগিয়ে দেবে কয়েক ধাপ। 19 আগস্ট পর্যন্ত হোম অফ ক্রিকেটেই চলবে টাইগারদের ক্যাম্প। শেষ দিনে ক্রিকেটারদের সঙ্গে বসার কথা বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। 20 তারিখ টিম বাংলাদেশ চলে যাবে সিলেটে। বলা যায় এশিয়া কাপের জন্য আসল প্রস্তুতিটা লিটনরা সারবে চায়ের শহরেই। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ খেলেই চলে যাবে মরুর বুকে এশিয়া কাপ মাতাতে। সাইফুল রূপক, 71।
শিখতে নয়, ট্রফি জিততে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশে দল। কাপ্তান নুরুল হাসান সোহান বলছেন, টি-20 টুর্নামেন্টে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। পারফর্ম করেই জাতীয় দলে ফেরার লক্ষ্য এই উইকেট কিপার ব্যাটারের। পরিষ্কার করেছেন লঙ্কা সিরিজের সময় গ্লোবাল সুপার লিগে তার যাওয়ার কারণ। সাইফুল রূপকের রিপোর্ট। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো। বিসিবি থেকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির ক্ষমতা বেশি। জাতীয় দলকে উপেক্ষা করে সোহানকে গ্লোবাল সুপার লিগে নিয়ে গিয়েছিল রংপুর রাইডার্স। মাসখানেক আগে এই ধরনের কথা কিংবা গল্প সয়লাভ হয়ে গিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে সোহানকে রাখতে কি বারণ করেছিল রংপুর ম্যানেজমেন্ট, নাকি জাতীয় দলের নির্বাচকরা এই উইকেট কিপার ব্যাটারকে যোগ্যই মনে করেনি? আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কথা, এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ওয়ে। গ্লোবালটা আলাদা, আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার, এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে। আক্ষেপ দূরে ঠেলে নয়া অ্যাসাইনমেন্টে নজর সোহানের। ঘরোয়া ক্রিকেটের রেগুলার পারফর্মার এ দলের কাপ্তানের দায়িত্বে। অস্ট্রেলিয়ার ডারউইনে ওরা মাতাবে টপ এন্ড টি-20 টুর্নামেন্ট। বিগ ব্যাশের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পাকিস্তান ও নেপাল দল। গেলবার আকবররা রানার্স আপ হয়, এবার সোহানরা কি ট্রফি জিতে ফিরবে? অনেকগুলো ভালো টিম আছে, পাকিস্তানি টিম আছে, নেপাল মনে হয় ন্যাশনাল টিম আছে, এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো। বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম, এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার মেন লক্ষ্য হওয়া উচিত। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। নির্বাচকদের নজর রবে অস্ট্রেলিয়ার এই আসরে। কাপ্তান সোহান জানেন, মুনশিয়ানা দেখালেই ডাক পড়তে পারে এশিয়া কাপের জন্যে। সাদা বলে ঘরোয়া ক্রিকেটে কিংবা এ দলের সিরিজে নিয়মিত উইলোর ঝড় তুলেও কেন বারবার ধাক্কা খাচ্ছেন সোহান? কারণ কিংবা সমস্যা কি ধরতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেটা আপনি যতটুকু লিখে রাখছে ওইটাই হবে। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু মেনটেন ভ্যারি করে, তো আমার এটা নিয়ে আসলে কথা বলাও ঠিক না। আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটর এইভাবে কোনো সময় দেখি না। আমার কাছে মনে হয় যে ভালো, যে রিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি, আর যেটা বললাম অবশ্যই যদি সুযোগ আসে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশে দল। টি-20 টুর্নামেন্টের পর আছে একটা 4 দিনের ম্যাচও। সাইফুল রূপক, 71। দেশের ক্রিকেটের পাইপলাইনকে সুরক্ষিত করার মিশনে আয়োজিত টুর্নামেন্টে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি নিয়ে বেশ সন্তুষ্ট বিসিবি। এমনটাই জানিয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার। এই টুর্নামেন্টে বিসিবির মোকাবেলা করা চ্যালেঞ্জ, নতুন উদ্যোগ এবং ফিউচার প্ল্যান নিয়েও কথা বলেছেন বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির এই হেড অফ অপারেশনস। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। এটা মূল উদ্দেশ্য তো অবশ্যই রুট লেভেলের ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া, রুট লেভেলের খেলাটা আরও বেশি করা, সেটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। সেই রুট লেভেলের খেলাটা যদি আমরা বাড়াতে পারি, আরও কম্পিটিটিভ করতে পারি, তখনই কিন্তু টপ লেভেলের ক্রিকেটটা আরও ভালো হবে। দেশের ক্রিকেটের গোড়ার গলদ দূর করতে বিসিবির নেওয়া নয়া ইনিশিয়েটিভের পেছনের উদ্দেশ্যটা এভাবেই খোলাসা করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অফ অপারেশনস হাবিবুল বাশার। বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির ফাইনালের দিনে হাজির ছিলেন সাবেক এই টাইগার ক্রিকেটার। সেখানেই দেশের ক্রিকেটের পাইপলাইন সুরক্ষিত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে নতুন কোনো কিছু যোগ করা হয়েছে কিনা দিয়েছেন সে প্রশ্নের উত্তরও। এই প্রজেক্টে যেইটা আমরা একটা বাড়তি যোগ করেছিলাম, যেখানে মোহাম্মদ রফিকের মতো খেলোয়াড় এসছেন, জাভেদ ওমর এসছেন, আমাদের শাহেদ মাহমুদ লেগ স্পিনার হিসেবে কাজ করেছেন। আমরা একটা এক্সট্রা হ্যান্ড নিয়েছি, যারা আসলে পুরো টুর্নামেন্টটা খেলোয়াড়দের সাথে কথা বলেছেন, কোচেসদের সাথে কথা বলেছেন, এবং তাদের ফিডব্যাকটা আমাদের দিচ্ছেন। সেটা কিন্তু আগে কখন হয় নতুন করে। এরপরই রফিক, জাভেদের মতো সাবেক ক্রিকেটাররা টুর্নামেন্টে কি নিয়ে কাজ করেছেন এবং তাদের অন্তর্ভুক্তি কিভাবে উপকার করেছে এসব বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের, বাশার জানিয়েছেন সে বিষয়েও। এবং আই থিঙ্ক এই এক্সট্রা হ্যান্ডগুলি মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটার যখন কাজ করেন বাচ্চাদের সাথে, জাভেদের মতো ওভার মতো ক্রিকেটার যখন বাচ্চাদের সাথে কথা বলেন, সেটা তাদেরকে অনেক ইন্সপায়ার করে, এবং টেকনিকের দিকটা নিয়েও তারা কাজ করেছেন। আই থিঙ্ক দিস ইজ এ সিগনিফিক্যান্ট থিং হ্যাপেন্স ইন দিস টুর্নামেন্ট, এবং দিন শেষে আমার মনে হয় বাচ্চারা উপকৃত হয়েছেন।
শুধু তাই না, এ ধরনের টুর্নামেন্টের পাশাপাশি সামনের দিনগুলোতে কলেজ লেভেলের ক্রিকেটারদের নিয়েও বিসিবির কাজ করার প্ল্যান আছে বলে জানিয়েছেন তিনি। খানিক বাদেই এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বিসিবি কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কিনা দিয়েছেন সে উত্তরও। আবহাওয়া একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, আমরা সেমিফাইনালটাও আমরা একটু স্ট্রাগল করেছি, বাট ফাইনালটা করতে পারছি। সেমিফাইনাল আগ পর্যন্ত কিন্তু খেলা বেশ ভালোই হয়েছে, আমাদের বগুড়া রাউন্ডটা ভালো হয়েছে, রাজশাহী রাউন্ডটা ভালো হয়েছে। হয়তো বৃষ্টির কারণে কয়েকটা ম্যাচ হতে পারেনি, সেটা আসলে কিছু করার ছিল না, বিকজ এই টুর্নামেন্ট যখন শুরু করেছি আমরা জানতাম আবহাওয়া একটা আমাদের বড় চ্যালেঞ্জ হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেও বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের কম্পিটিটিভ ক্রিকেট খেলার সুযোগ করে দিতে পেরে বিসিবি যে খুশি তা হয়তো বলাই যায়। রায়ান আহমেদ, ৭১। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ দেখায় হারলেও এবার দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। হারারিতে ১২৩ বল হাতে রেখে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিমের দল। এদিন শুরুতে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি সাউথ আফ্রিকান ব্যাটাররা। টাইগার বোলারদের দাপটে ৪৫ রানে হারিয়ে বসে ৫ উইকেট। পল জেমসের ব্যাটে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্কোর বোর্ডে বেশি রান তুলতে পারেনি প্রোটিয়ারা। আউট হয় ১৪৭ রানে। ৪ উইকেট নেন সঞ্জিত মজুমদার। জবাবে ব্যাট করতে নেমে ৬৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে আবদুল্লাহ আর সামিউন বশিরের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টাইগাররা। রোনালদোর লিগকে হারিয়ে জিতে গেল মেসির লিগ। রেকর্ড গড়ে ইউরোপ ছেড়ে আমেরিকায় সন হিউং মিন। MLS হিস্ট্রিতে সবচেয়ে বেশি $২৬ মিলিয়ন সন যোগ দিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে। ২০১৫ সালে টটনাম হটস্পারে এসেছিলেন এই সাউথ কোরিয়ান সুপারস্টার। কোহিনুর কণা রিপোর্ট। যেভাবে ছেড়ে যায় কৈশোর, বিদায় নেয় দুপুরবেলার ভাত ঘুম কিংবা কান্না শেষে গালের ওই আবছা রেখাটুকু, ঠিক সেইভাবে ছেড়ে যায় সবকিছু। এগিয়ে যেতে নাকি ছাড়তে জানতে হয়। 10 বছর আগে যে টকবগে যুবকটা পা রেখেছিল স্পাত ডেরায়, সেও আজ ছেড়ে গেল। টটনহ্যাম হটস্পারকে আলবিদা বলে ইউরোপ ছেড়ে সন হিয়ং মিন খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। প্রিসিজনের আগে চোখের জলে দিয়ে দিয়েছিলেন ঘোষণা, এই গ্রীষ্মেই হচ্ছে স্পার অধ্যায়ের জবনিকা। চারপাশে জোর গুঞ্জন, মেসির লিগে নাম লেখাচ্ছেন সাউথ কোরিয়ান এই সুপারস্টার। যা রটে তা বটে, শুধু নাম লেখান নেই, এরই মধ্যে পৌঁছে গেছেন MLS এর ক্লাব লস অ্যাঞ্জেলসে। বিভিন্ন গণমাধ্যমের খবর, রেকর্ড $২৬ মিলিয়ন ট্রান্সফার ফিতে সন যোগ দিয়েছেন লস অ্যাঞ্জেলসে। এর আগে আটলান্টা ইউনাইটেডের $২২ মিলিয়ন এমানুয়েল লাত্তিকে দলে ফেরানোই ছিল সর্বোচ্চ ট্রান্সফার ফি। বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহ্যাম হটস্পারে আসেন সন। ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল, আছে ১০১টা অ্যাসিস্ট। এই টাইমলাইনে ইউসিএল ফাইনাল খেলতে পারলেও জেতা হয়নি। গেল মাসে অবশ্য হাতে উঠেছিল ইউরোপা কাপের শিরোপা। তবে মৌসুমটা একেবারেই ভালো কাটেনি এই ফরোয়ার্ডের। বছর দুয়েক আগে সনকে দলে চেয়েছিল সৌদি ক্লাব আল ইতিহাদ, অফারও ছিল, কিন্তু সন তখন ইউরোপে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সময়ের সাথে বদলেছে পরিকল্পনা, আর ঝোপ বুঝে কোপটা মেরে বাজিমাত করেছে লস অ্যাঞ্জেলস। ডি পলের পর আরও এক চমক দেখিয়েছে মেসির লিগটা। এবার নতুন চ্যাপ্টার লেখার পালা। নর্থ লন্ডন টু লস অ্যাঞ্জেলস, হ্যাপি জার্নি সনি। কোহিনুর কণা, ৭১। বার্সার সমর্থকদের জন্য সুখবর, কেটে যাচ্ছে শঙ্কার কালো মেঘ। খুব দ্রুতই হোম ভেন্যু নু ক্যাম্পে ফিরছে ফুটবল। ইতিমধ্যে পেয়েও গেছে আংশিক অনুমোদন। নতুন মৌসুমের শুরুতেই নিজেদের মাঠে খেলতে পারে বার্সেলোনা। নু ক্যাম্পের সংস্কার কাজের জন্য দীর্ঘদিন নিজেদের মাঠে খেলতে পারেনি ক্লাবটি। তবে সিটি কাউন্সিল থেকে আংশিক অনুমোদন পাওয়ায় ৩০,০০০ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে স্টেডিয়ামটি, যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড ও নর্থ গোলে বসে উপভোগ করা যাবে খেলা। তবে চূড়ান্তভাবে খেলা ফেরানোর জন্য আগামী ২ সপ্তাহের মধ্যে সংস্কারের বাকি কাজ সম্পন্ন করতে হবে। এরপরই মিলবে লা লিগা ও ইউএফার চূড়ান্ত অনুমোদন। নতুন করে আর কোনো প্লেয়ার না কিনলেও দলে থাকা খেলোয়াড়দের চুক্তি বাড়িয়ে নিচ্ছে বার্সেলোনা। জুলেস কুন্দের সাথেও নতুন এগ্রিমেন্ট করেছে কাতালান ক্লাবটা। রাশফোর্ডের লোনের পর বার্সা প্রেসিডেন্ট জানিয়েছিলেন নতুন করে আর প্লেয়ার কিনবে না। যারা চুক্তিবদ্ধ আছেন তাদের সাথে আলাপ করে মেয়াদ বাড়ানো হবে। সেই ধারাবাহিকতায় জুলেস কুন্দের সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে বার্সা। দলের ডিফেন্স লাইনের মেইন ম্যান জুলেস কুন্দে, ফ্লিকের কাছে তার গুরুত্বও বেশি, তাই ২০২৭ সালের এগ্রিমেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে তড়িঘড়ি করে আরও ৩ বছর বাড়ানো হয়েছে। জুলেস কুন্দের বর্তমান মার্কেট ভ্যালু ৬৫ মিলিয়ন ইউরো।
নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার মুখে পড়েছে নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। আসন্ন সৌদি সুপার কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নেয় দেশটির ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ও এথিক্স কমিটি নিয়েছে কঠিন এ সিদ্ধান্ত। খেলোয়াড়দের ক্লান্তির কথা বিবেচনা করে সুপার কাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আল হিলাল, তবে সেটা আনুষ্ঠানিক সূচি প্রকাশের পর। আর এতেই ভঙ্গ হয়েছে শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা 59(3)। ফলে 5 লাখ সৌদি রিয়াল দিতে হবে জরিমানা। একই সাথে যোগ্যতা অর্জন করলেও পরের মৌসুমের সুপার কাপে অংশ নিতে পারবে না ক্লাবটি। এত কঠিন শাস্তি দিলেও সৌদি ফুটবল ফেডারেশন সুযোগ রেখেছে আপিল করার জন্য। ট্রেনিং সেশন থেকে আর বাড়ি ফেরা হলো না পর্তুগালের সাবেক ডিফেন্ডার জর্জ কস্তার। হাসপাতালে যাওয়ার পথেই মারা যান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই অধিনায়ক। 5 আগস্ট পোর্তো ট্রেনিং সেন্টারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে 53 বছর বয়সে মারা যান জর্জ কস্তা। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর এই পর্তুগিজ বেছে নিয়েছিলেন কোচিং পেশা। একটা সময় এসে কোচিং করানো ছেড়ে দিয়ে ক্লাব ফুটবলের পরিচালক হন। মৃত্যুর আগ পর্যন্ত এফসি পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জর্জ। এই ক্লাবের হয়েই খেলেছিলেন 383টি ম্যাচ। পর্তুগালের জার্সিতে মাঠে নেমেছিলেন 50 বার। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।